আমার কথা শুনতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। কি অবস্থা তোমাদের সবার? মোটামুটি আছি আর কি। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যে কয়েকজন অসুস্থ ছিল ওদের কি অবস্থা? আপডেট জানো কোনো? ওকে। তোমরা যারা হলে আছো, হলে কি ইনফেক্টেড এর সংখ্যা বেড়েছে? প্রবাবলি সংখ্যাটা হয়তো অনেক বেড়েছে, এজন্য আমি হল থেকে বাড়িতে চলে এসেছি। আচ্ছা, ওকে। লাস্ট দেখিয়েছিলাম সম্ভবত 8-9 জন বা 10 জন হয়তো কোভিড-19 পজিটিভ। আচ্ছা, তুমি কি আসানুল্লাহ হল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্কুল কলেজ তো অফ হয়ে গেছে। So, জি স্যার। আসলে ইনফেক্টেড হওয়ার রেটটা অনেক বেড়ে গেছে। আর কেউ আসবে নাকি আমরা শুরু করে দেই? 11টা 7 বাজে। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। Okay. লাস্ট ক্লাসে আমরা কোন টপিকটা পড়েছি কেউ বলতে পারবা? সুমিত? উম, আমরা মেনলি ডাইপোল সম্পর্কে পড়ছিলাম এই ডাইপোলের যে পোলারাইজেবিলিটি থাকে, এগুলো কিভাবে জেনারেট হয়, মানে ডাইলেকট্রিক পোলারাইজেবিলিটি কিভাবে জেনারেট হয়, থার্মাল বা ফ্রিকোয়েন্সির সাথে ইফেক্ট কি, তারপর আমরা স্পেশালি বেরিয়াম টাইটানেটের বেশ কয়েকটা ফেজ ট্রানজিশনের সাথে সাথে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভেরিয়েশনটা আমরা দেখেছিলাম। ওকে। সো আমরা বিভিন্ন ডাইলেকট্রিক প্রপার্টি গুলা দেখেছি, কিভাবে পোলারাইজেশন হয়, ডাইলেকট্রিক প্রপার্টিটা কি কি মেকানিজমের মাধ্যমে হতে পারে এগুলা দেখেছি, এবং কিছু ফ্যাক্টরের মাধ্যমে যে তারা চেঞ্জ হতে পারে ভ্যালু, আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা দেখবো হচ্ছে পাইজো ইলেকট্রিক, পাইরো ইলেকট্রিক এন্ড ফেরো ইলেকট্রিক। এগুলোর নাম তোমরা সবাই শুনেছো আশা করতেছি। ইয়েস স্যার। ওকে। আমরা যদি ইন শর্ট বলি, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর মধ্যে কিছু কিছু ম্যাটেরিয়ালস পাইজো ইলেকট্রিসিটি এই প্রপার্টিটা শো করে। তার মানে তুমি যদি স্ট্রেস বা স্ট্রেইন দাও, ইনফ্যাক্ট তুমি যদি প্রেসার দাও, তাহলে ইলেকট্রিসিটি জেনারেট হয়। এটা যদি আমরা পাইজো ইলেকট্রিকে প্রপার্টিটাকে সিঙ্গেল লাইনে প্রকাশ করতে চাই। এবং যেসব ম্যাটেরিয়ালস পাইজো ইলেকট্রিসিটি শো করে, তার মধ্যে কিছু ম্যাটেরিয়ালস পাইরো ইলেকট্রিসিটিও শো করতে পারে। পাইরো ইলেকট্রিসিটিটা হচ্ছে টেম্পারেচার দিবা, তারা স্পন্টেনিয়াসলি পোলারাইজেশন ঘটবে তাদের মধ্যে। ওকে। এবং যেসব ম্যাটেরিয়ালস পাইরো ইলেকট্রিসিটি শো করে, তার মধ্যে আবার একটা সার্টেন পার্সেন্টেজ ফেরো ইলেকট্রিসিটি শো করতে পারে। ফেরো ইলেকট্রিসিটি হচ্ছে সিমিলার পাইরো ইলেকট্রিসিটির মতোই স্পন্টেনিয়াস পোলারাইজেশন হবে, সাথে সাথে তুমি ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে এটা রিভার্সাল করতে পারবা এবং একটা লুপ তৈরি হবে। তার হিস্টেরেসিস মানে লুপ। হ্যাঁ, হিস্টেরেসিস লুপ তৈরি হবে। আমরা ম্যাগনেটিকেরটা ডিটেলসে পড়েছি এর আগে। সিমিলার টাইপের একটা লুপ তৈরি হবে। তো আমরা যদি এই হিসাবে দেখি যে ফেরো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আমরা বলতে পারি, পাইজো, পাইরো এবং ফেরো। ওকে। এখন দেখো পাইজো ইলেকট্রিক বলতে এই আমরা যে ফার্স্ট কথায় বললাম, যে যেসব ম্যাটেরিয়াল গুলা মেকানিক্যাল স্ট্রেস বা তুমি প্রেসার বলো, স্ট্রেস বলো বা স্ট্রেইন বলো, এটাকে ইলেকট্রিক চার্জে কনভার্ট করতে পারবে। ইলেকট্রিক চার্জ মানে ইন শর্ট, যদি আমরা এটাকে শর্ট সার্কিট না করি তাহলে ভোল্টেজ জেনারেট হবে। পাইজো এই নামটা আসছেই হচ্ছে ইলেকট্রিসিটি বাই প্রেসার বা গ্রিক লেটার পাইজো থেকে। এখন দেখো সরি,
সো পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর কিছু প্রপার্টি আছে, যেমন ডিরেক্ট পাইজো ইলেকট্রিসিটি প্রকাশ করে, মানে তুমি যখন স্ট্রেস দিবা তখন হলো, আবার এর অপোজিটও হতে পারে। তুমি যখন ইলেকট্রিসিটি দিবা বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবা তখন স্ট্রেস বা স্ট্রেন জেনারেট করতে পারবা, রিভার্স। আইদার তুমি মেকানিক্যাল স্ট্রেস দিলে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবা, অথবা তুমি যদি ইলেকট্রিক সিগন্যাল দাও বা ভোল্টেজ দাও সেক্ষেত্রে তুমি স্ট্রেস বা স্ট্রেন জেনারেট করতে পারবা। ওকে, এখন পাইজো ইলেকট্রিসিটি আমরা বলতেছি যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলার কিছু অংশ, আর আসলে এটা কিরকম কমন। আমরা যদি এই হিসাবে চিন্তা করি, আমাদের 7টা ক্রিস্টাল সিস্টেম আছে, রাইট? তার মধ্যে 14টা হচ্ছে ব্রেভিসলেটিস, এবং টোটাল ক্লাসিফিকেশন যদি আমরা করি ক্রিস্টালের তাহলে 32টা আছে। এর মধ্যে 12টা গ্রুপের বা 12টা ক্লাসের হচ্ছে সেন্টার অফ সিমেট্রি থাকে। সেন্টার অফ সিমেট্রি সম্পর্কে আইডিয়া আছে? অফ কোর্স স্যার। ওকে, সো 4-2 তে তোমাদের আসলে আইডিয়া হয়ে যাওয়ার এই কথা। আমাদের 2-1 থেকেই স্যার আইডিয়া আছে ক্রিস্টালোগ্রাফি। হ্যাঁ, তোমরা ক্রিস্টালোগ্রাফি যখন পড়েছো, সো এটা আমরা ডিটেলসে যাব না। সো এই দেখো, যদি সেন্টার অফ সিমেট্রি থাকে, আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি, আলটিমেটলি কিন্তু পজিটিভ এবং নেগেটিভ যে চার্জ সেটা কিন্তু সেপারেট হবে না। আমরা জানি যদি পোলারাইজেশন হতে হয় তাহলে ডাইপোল ক্রিয়েট হইতে হবে, তার মানে পজিটিভ এবং নেগেটিভ যে দুইটা পোল আছে সেটার মধ্যে একটা ডিসটেন্স জেনারেট করতে হবে। যদি সেন্টার অফ সিমেট্রি থাকে, তুমি যেদিকে প্রেসার দাও না কেন এই ডিসটেন্সটা জেনারেট হবে না, সো পোলারাইজেশন হবে না বা পাইজো ইলেকট্রিক প্রপার্টি তুমি পাবা না। Sorry. তো 32টার মধ্যে যদি 12টা সেন্টার অফ সিমেট্রি থাকে, বাকি 20টার মধ্যে হচ্ছে সেন্টার অফ সিমেট্রি নাই, সো আমরা এখানে পাইজো ইলেকট্রিক প্রপার্টি পেতে পারি। বাট কিছু ক্রিস্টাল ক্লাসের মধ্যে পাইজো ইলেকট্রিসিটি তুমি যতটুকু পাবা এটা আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য অপটিমাম না। তো আসলে এই 20টার মধ্যে তুমি অল্প হলেও পাবা, বাট প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশনের জন্য 20টা না, আরো কিছু কম চলে আসবে। এখন কিছু কমন ম্যাটেরিয়ালস এর এক্সাম্পল এখানে বলা আছে, জিঙ্ক ব্লেন্ড বা জিঙ্ক সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম টাইটানেট, লেড জিরকনিয়াম টাইটানেট। সো এগুলো হচ্ছে কমন, অলরেডি যেগুলো ইউজড হয়। এখন এইসব পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল আসলে কোথায় ইউজ হয়? আলট্রাসনিক ডিভাইস, তোমরা যখন নন ডিস্ট্রাকটিভ এই পড়ছো, আহ, আমরা যখন ফ্লস বা ক্র্যাকস আছে কিনা চেক করার জন্য আলট্রাসনিক বা রেডিওগ্রাফি করি না? জি স্যার। আলট্রাসাউন্ড দিয়েও তো আমরা এই করি যে ভিতরে ইন্টারনাল ক্র্যাক জি আছে স্যার, কিনা। হ্যাঁ প্রায়ই তো চেক করা হয়। হ্যাঁ, তো সেখানে আমরা দুই ধরনের মনে হয়েছিল তোমাদের, একটা হচ্ছে ওয়ান সাইডে ট্রান্সডিউসার থাকে আর একটা হচ্ছে দুই সাইডে থাকে, রাইট? জি স্যার। আচ্ছা, এই যে যে ট্রান্সডিউসারটা থাকে এরা আসলে কি করে? ইলেকট্রিক্যাল সিগন্যালকে আল্ট্রাসনিক ওয়েভে কনভার্ট করে, আবার আল্ট্রাসনিক ওয়েভকে ইলেকট্রনিক সিগন্যালে রিকনভার্ট করতে পারে। সো দেখো, অথবা যদি আমরা শর্ট, আচ্ছা এটা তোমাদের এখানে মনে হয় আছে, আমরা ডিটেলসে যাব। সো দেখো, আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, সো টোটাল 32টা ক্রিস্টালোগ্রাফিক পয়েন্ট গ্রুপ ছিল, তার মধ্যে হচ্ছে 12টা বাদ হয়ে যাচ্ছে সেন্টার অফ সিমেট্রি থাকার কারণে, বাকি 20টাতে তাহলে সেন্টার অফ সিমেট্রি নাই, সো পাইজো ইলেকট্রিসিটি শো করবে। এখন এই 20টার মধ্যে আবার আমরা বলেছিলাম যে যারা স্পন্টিনিয়াস পোলারাইজেশন হতে পারে হিটের কারণে বা রুম টেম্পারেচার এটা হতে পারে, তারা হচ্ছে পাইরো ইলেকট্রিক। এই 20টার মধ্যে দেখা যায় 10টা হচ্ছে পাইরো ইলেকট্রিক প্রপার্টি শো করতে পারে, বাকি 10টা পারে না। কিন্তু স্যার কেন? মানে পাইরোইলেকট্রির সাথে ক্রিস্টালোগ্রাফির কি কানেকশন? ইলেকট্রির সাথে না হয় বুঝলাম যে সেন্ট্রোসিমেট্রি কানেকশন, তাহলে হুম, পাইরোইলেকট্রিক প্রপার্টির সাথে ক্রিস্টালের কোন প্রপার্টির কানেকশন? সেন্টার অফ সিমেট্রি এর মধ্যেও ইম্পর্টেন্ট, সেন্টার অফ সিমেট্রি থাকলেও সবসময় পাইরো ইলেকট্রিক প্রপার্টি শো করতে জি পারে না, স্যার, কারণ তাহলে কোন প্রপার্টিটা থাকলে, মানে কোন জিওমেট্রিক প্রপার্টিটা থাকলে একটা ক্রিস্টাল পাইরোইলেকট্রিক প্রপার্টি শো করবে? তুমি ডিরেক্টলি শুধুমাত্র ক্রিস্টালোগ্রাফিকের জিওমেট্রিক দিয়ে এটা প্রকাশ করতে পারবা না। কিন্তু স্যার আপনি তো বললেনই যে 32টা পয়েন্ট গুলোর মধ্যে যে 20টা নন সেন্ট্রোসিমেট্রিক, এর মধ্যে 10টা পাইরোইলেকট্রিসিটি দেখাতেই পারে না, মানে এখানে কোনো ক্রিস্টালোগ্রাফিক কনস্ট্রেন্ট বা জিওমেট্রিক কনস্ট্রেন্ট অবশ্যই আছে। সেই জিওমেট্রিক কনস্ট্রেন্টটা কি? আমার প্রশ্নটা ছিল এটাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন
পার্টিকুলার কোনো জিওমেট্রিক কনস্ট্যান্ট আমার জানা মতে আমি এখনো পাই নাই। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখা গেছে যেসব ম্যাটেরিয়াল গুলা পাইরো ইলেকট্রিক তারা এই 10টা গ্রুপের মধ্যেই পড়তেছে, বাকি 10টার মধ্যে এখনো এক্সাম্পল পাওয়া যাচ্ছে না। বাট পার্টিকুলারলি কোনো একটা প্রপার্টির কারণে কি হচ্ছে কিনা এটা এখন পর্যন্ত আমি জানি না, একটু ঘেটে দেখতে হবে। ওকে। ওকে স্যার। আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এভাবে আমরা করতে পারি। আচ্ছা, একটু হোল্ড করো। ওকে। আচ্ছা, দেখো। সো যখন এক্সটার্নাল কোনো স্ট্রেস দেয়া হবে না, সাপোজ কোনো একটা ক্রিস্টালোগ্রাফিতে সেন্টার অফ সিমেট্রি নাই, আর যখন এক্সটার্নাল কোনো স্ট্রেস আমরা দিচ্ছি না তখন নেগেটিভ এবং পজিটিভ চার্জটা একটা একটার সাথে কোইনসাইড করতেছে। সো এটা একটা একটা নিউট্রালাইজ করে ফেলবে ইলেকট্রিক্যালি। নিউট্রাল আমরা মলিকুল অ্যাপেয়ার হচ্ছে। তুমি যখন প্রেসার দিচ্ছ তো এটা ডিফরমেশন হবে। ডিফরমেশন হওয়ার সাথে সাথে পজিটিভ এবং নেগেটিভ সেন্টারটা সেপারেশন হবে। যখনই সেপারেশন হচ্ছে আমরা বলতেছি এটাকে একটা ডাইপোল, রাইট? ইয়েস স্যার। সো এখন দেখো, আহ, আমরা যখন ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস নিয়ে পড়তেছিলাম তখন আমরা এরকম একটা ছবি দেখেছিলাম। এই সারফেসে সাপোজ এটা নেগেটিভ, এখানে পজিটিভ, আর এখানে পজিটিভ। আমরা বলতেছিলাম এটা একটাকে নিউট্রালাইজ করে ফেলে। জি স্যার। মনে আছে যে অপোজিট পোল একসাথে থাকা একটা একটাকে নিউট্রালাইজ করে ফেলতেছিল। জি So আমরা স্যার। বলতেছিলাম ম্যাটেরিয়ালের মাঝে কোনো চার্জ পাবো না, শুধু সারফেসে পাবো ডাইইলেকট্রিক পড়ার সময়। জি। সিমিলার একটা জিনিস এখানেও হবে। যখন যে ইনসাইডে ম্যাটেরিয়াল ইনসাইডে যখন ফেসিং পোল গুলা পড়বে, পজিটিভ ফেস এর নেগেটিভটা এইভাবে যখন পড়তেছে একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলবে, বাট ম্যাটেরিয়ালের সারফেসে ক্যান্সেল আউট করতে পারবে না। তো সারফেসে তুমি একটা ভোল্টেজ পাবা। তো আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই ছবির মধ্যে, দেখো আমি এইটাকে তুমি যে কোনো দিক থেকে প্রেসার দাও, দেখো তো এটার কি সেন্টার অফ সিমেট্রি তুমি চেঞ্জ করতে পারবা বা চার্জ সেপারেশন করতে পারবা? না স্যার। না স্যার। তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে দাও না কেন এটার এই সেন্টারেই থাকবে, এই মিডল পয়েন্টটাতেই তারা থাকবে। পজিটিভ এবং নেগেটিভ এর দুইটারই সেন্টারটা এখানে থাকবে, কোইনসাইড করবে, তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রেসার দাও না কেন। সো এখানে পাইজো ইলেকট্রিসিটি আসবে না। সো অ্যানাইসোট্রপিক যারা, যে বিভিন্ন দিকে বিভিন্ন রকম প্রপার্টি শো করে, শুধুমাত্র তারাই এটা শো করতে পারবে, বাট সব ডিরেকশনে না। যেমন আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, এই অবস্থায় এটা কিন্তু কোনো পোলারাইজেশন হয় নাই, রাইট? কারণ পজিটিভ ঠিক এবং আছে। নেগেটিভের সবাই নিউট্রালাইজ করে ফেলতেছে। এখন আমি যদি পার্টিকুলার এই ডিরেকশনে মানে সেকেন্ড ছবিটা একটা ডিরেকশনে যখন ফোর্স দিলাম তখনও কিন্তু পজিটিভ এবং নেগেটিভটা কোইনসাইড করতেছে। একটু হিসাব করে যদি দেখো মোটামুটি এই রেঞ্জের দিকেই থাকবে। জি স্যার। So, এখানেও তুমি কোনো পোলারাইজেশন পাবা না। বাট আমি যদি এই ডিরেকশনে না দিয়ে বা এই প্লেন বরাবর না দিয়ে যদি এই ডিরেকশনে দেই বা এই ডিরেকশনে দেই, যে কোনো একটা ডিরেকশনই বলো না কেন, তাহলে দেখো তাহলে এখন কিন্তু কোইনসাইড করতেছে না। নেগেটিভটার এখানে এই অলমোস্ট এখানে চলে আসবে, পজিটিভটা এখানে চলে যাবে, রাইট? দেখো আমি যদি পজিটিভটার সেন্টার এবং নেগেটিভটার সেন্টার সামেশন যদি চিন্তা করি, তাহলে এই পজিটিভ গুলো এখানে, এই নেগেটিভ গুলো এখানে। অথবা আমরা চিন্তা করতে পারি যে সরি,
আমরা যদি অন্যভাবে চিন্তা করতে যাই, সিম্পল ভাবে এই পজিটিভ এবং নেগেটিভ নিউট্রালাইজ করতেছে, এটাকে নিউট্রালাইজ করতেছে, আলটিমেটলি এদিকে একটা পজিটিভ পাচ্ছি, এদিকে একটা নেগেটিভ পাচ্ছি। বাট আসলে প্র্যাকটিক্যালি কিন্তু এটা না ডিরেক্টলি। সো একটা টোটালি আমরা বলতে পারি এখানে একটা ডাইপোল পাবো, রাইট? জি স্যার। ওকে, একটা এক্সাম্পল এখানে দেয়া আছে। যদি কোয়ার্টজ এর কথা চিন্তা করো, তোমরা কোয়ার্টজ এর ক্রিস্টাল এঁকে দেখতে পারো। আর যদি 1 0 0 এই ডিরেকশনে দাও তাহলে পোলারাইজ হবে, 0 0 1 ডিরেকশনে যদি ফোর্স দাও তাহলে পোলারাইজেশন হবে না। তোমরা এটা একটু আম, ছবি এঁকে দেখবা। ওকে, তো সিমিলার আরেকটা এখানে এই দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে। আমরা যদি স্ট্রেস দেই তাহলে কি প্রবলেমটা হয় বা কি সুবিধাটা হয়। এখন দেখো, আমরা যখন খুব স্মল ডিফরমেশন করতেছি তাহলে একটা স্মল ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। এখন যদি রিলেশন দেখতে চাই, আমি ধরো স্ট্রেস দিয়েছি, স্ট্রেস দেওয়ার কারণে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে। এটার ভ্যালুটা কত হবে? ইকুয়ালস টু হচ্ছে জি সিগমা। এই জিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক অপোজিট দিকে যদি যাও, তুমি ইলেকট্রিক ফিল্ড দিলা, তাহলে কতটুকু স্ট্রেইন হবে। এখানে নতুন একটা কনস্ট্যান্ট আছে ডি। একটাকে নর্মাল কনস্ট্যান্ট বলতেছে, আরেকটাকে হচ্ছে পোলার পাইজো ইলেকট্রিক কনস্ট্যান্ট বলতেছে। এখন এই জি এবং ডি এর মধ্যে একটা রিলেশন আছে, সেটা ই ইকুয়ালস টু 1/GD। এইটা হচ্ছে ইলাস্টিক মডুলাস, একটু মাথায় রাখবা। ওকে, দেখা যায় এই ডিরেক্ট এই রিলেশনটা পাওয়া যায়। কিছু ভ্যালু দেয়া আছে এখানে, এটা মুখস্থ করার দরকার নাই, বাট দেখতে পারো কোন ম্যাটেরিয়ালের কোন রেঞ্জে থাকে। ওকে, এখন আমরা যাই অ্যাপ্লিকেশনে। দেখো, আমরা টেলিফোন যখন কথা বলি তখন কি হয়? সাউন্ড ওয়েভ, রাইট? জি স্যার। তো সাউন্ড ওয়েভটা আমাদের এখানে একটা ট্রান্সডিউসার থাকে, সেটাতে যখন স্ট্রাইক করে বিভিন্ন রকম স্ট্রেন জেনারেট হয়। কারণ সাউন্ড ওয়েভ তো অবশ্যই সেম ভাইব্রেশন হচ্ছে না। আমরা যখন কথা বলছি বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন হচ্ছে। জি স্যার। তো বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, বা তুমি যে অন্যভাবে চিন্তা করো, এই ফ্রিকোয়েন্সিটা যখন ট্রান্সডিউসার উপরে পড়বে, বিভিন্ন রকমের প্রেসার দিবে তারা, বা স্ট্রেস জেনারেট করবে। জি স্যার। তো প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হবে বা ভোল্টেজ তৈরি হবে। জি যেই স্যার। ভোল্টেজটা হচ্ছে ফ্লো করে অন্য এন্ডে আরেকজন যে টেলিফোনে আছে। আমরা হচ্ছে সিম্পল অবস্থা শুধু টেলিফোনের কথা বলতেছি, তার দিয়ে সিগন্যাল যাচ্ছে। মোবাইলের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট, সেখানে আবার তুমি ওয়েভ জেনারেট করবা, ওয়েভটা আবার যাবে। আমরা অত কমপ্লেক্সে গেলাম না। যদি ট্রান্সডিউসারে যায়, তুমি একটা ইলেকট্রিক সিগন্যাল জেনারেট হলো, ওয়্যারের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যালটা অন্য পাশে যে শুনতেছে রিসিভারে, সেখানে একটা ট্রান্সডিউসার ছিল। তো এই ইলেকট্রিক ভোল্টেজ তুমি যখন দিবা বিভিন্ন ভ্যালুর, তো এখানে বিভিন্ন ভ্যালুর কারণে ট্রান্সডিউসারের বিভিন্ন রকম স্ট্রেস জেনারেট হবে। তো এই স্ট্রেসটা যখন জেনারেট করতেছে, এর আশেপাশের এয়ারটা কি ওই স্ট্রেসের কারণে ভাইব্রেট হবে জি স্যার। সিমিলার ভাবে। তো এই ভাইব্রেশনটা আমাদের কানে যখন আসতেছে, আমরা আবার কথা শুনতেছি। জি স্যার। মেকানিজম তো এটাই। জি স্যার। আমরা তো ওকে, 9-10 যেরকম মেকানিজমটা করেছি সেটা হচ্ছে হচ্ছে যে ম্যাগনেটিক কয়েল দিয়ে। তো স্যার ম্যাগনেটিক কয়েলের চেয়ে এই পিজোইলেকট্রিক ট্রান্সডুসার ব্যবহার করার অ্যাডভান্টেজটা কি? ম্যাগনেটিক কয়েল দিয়ে কোনটা পড়ছো? আমরা স্যার 9-10 পড়েছি যে সাউন্ড ওয়েভকে ইলেকট্রিসিটিতে কনভার্ট আর ইলেকট্রিসিটিকে সাউন্ড ওয়েভে কনভার্ট, এটার জন্য ম্যাগনেটিক কয়েলকে ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়। তারপরে কয়েলের ভেতর দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করা হয় তখন ম্যাগনেটিক ফিল্ডের ভেতর মানে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের ভেতর এটা ওঠানামা করতে থাকে আকর্ষণ বিকর্ষণের জন্য, তখন এই সাউন্ড জেনারেট হয়। আবার সাউন্ড ক্যাপচারের ক্ষেত্রেও একই কথা খাটে যে একটা ডায়াফ্রামের সাথে এই ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক রিংটা লাগিয়ে দেওয়া হয়। তারপর ডায়াফ্রামটা যখন সাউন্ডের জন্য কাঁপতে থাকে তখন তখন ইলেকট্রিক্যাল কয়েলটাও ম্যাগনেটিক ফিল্ডের ভেতর ওঠানামা করতে থাকে, এবং এর জন্য লেন্সের সূত্রের ফলে যে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল হয় ভয়েসের। তো আমরা এই ম্যাগনেটিক কয়েল দিয়ে যেটা দেখেছি, পিজ ইলেকট্রিক ট্রান্সডিউসার দিয়ে আমরা একই জিনিস হুম, দেখছি। তাহলে স্যার ম্যাগনেটিক কয়েলের চেয়ে পিজ ইলেকট্রিক ট্রান্সডিউসারের অ্যাডভান্টেজটা কোথায়? আচ্ছা, তুমি যদি নর্মাল অবস্থা একটা চিন্তা করো, এখানে একটা সিঙ্গেল ক্রিস্টাল বা একটা ছোট
পার্ট দিয়ে যেটা করতে পারবা সেখানে তোমার ম্যাগনেটিক কয়েল তৈরি করতে হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড দিতে হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হচ্ছে, কোনটা ইজিয়ার মনে হচ্ছে? এটা জাস্ট একটা সিঙ্গেল ক্রিস্টাল তুমি সার্কিটে বসাই দিছো, বা সিঙ্গেল পলিক্রিস্টাল ক্রিস্টাল হতে। জেনারেট করাটাও তো স্যার একটু ডিফিকাল্ট। আর যে কয়েলের কথা বললেন, সব ছোট ছোট কয়েল তো হেডফোনেও পাওয়া যায়। না দেখো, তুমি তো হচ্ছে হেডফোনে ছোট কয়েল পাচ্ছ, আর তুমি যতই মিনিয়েচারে যেতে চাও, ধরো তুমি আহ, আমরা ফোনের ক্ষেত্রে যদি চিন্তা করো, ফোনের ক্ষেত্রে যে রিসিভারটা আছে জি, সেটার সাইজটা আসলে কতটুকু? সেটা অনেক ছোট। হেডফোনের চেয়েও ছোট। হ্যাঁ, তো তুমি যদি খুব ছোট সাইজেও কনভার্ট করতে চাও, এবং অ্যাকুরেসি এখানে একটা ম্যাটার, ডাইমেনশনটা আসলে এখানে খুবই ছোট। আমরা এর আগেই বলছি যে যত ডাইমেনশনাল ছোট দিতে যেতে পারি অ্যাডভান্স টেকনোলজির মধ্যে, তত আমাদের কিছু সুবিধা আছে, রাইট? জি স্যার, জি স্যার। এখানে একটা কনসেপ্ট দেখানো আছে। আমরা যেহেতু বলতেছি যে স্ট্রেস, প্রেসার, স্ট্রেইন এগুলাকে ইলেকট্রিক সিগন্যালে বা ভোল্টেজে আমরা কনভার্ট করতে চাই, আরেকটা অ্যাপ্লিকেশন এখানে হতে পারে যে আমরা যে রাস্তা তৈরি করে, এখানে প্র্যাকটিক্যালি কিছু এক্সপেরিমেন্টালি কিছু রাস্তা তৈরিও করা হয়েছে, সেখানে এই পিচের নিচে কিছু পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে। যখন গাড়ি যাচ্ছে সে একটা প্রেসার পাচ্ছে, এই প্রেসারে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। তারপর আরো কিছু পেপারে কিছু প্রপোজড থিওরি ছিল, তার মধ্যে হচ্ছে আমরা যে বাটন ফোনগুলা ইউজ করি, এই বাটনের নিচে যদি ট্রান্সডিউসার ইউজ করি, তাহলে এই স্ট্রেসটাকে কাজে লাগিয়ে যে চার্জ বা ইলেকট্রিক ভোল্টেজ জেনারেট হবে, সেটার মাধ্যমে আমরা ফোনের ব্যাটারি চার্জ করতে পারি কিনা, এরকম কিছু পেপারের প্রপোজাল ছিল। বাট আমি শিওর না এটা আসলে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাইড হয়েছে কিনা। ওকে, আচ্ছা, এখন আমরা যাই পাইরো ইলেকট্রিসিটিতে। পাইরো ইলেকট্রিসিটি বলছি যে থার্মাল এক্সপানশনের কারণে বা হিটের কারণে, আমরা যদি বাইরে থেকে এক্সটার্নাল হিট দেই, তাহলে এই হিটের কারণে বলতেছি যে পোলারাইজেশন হচ্ছে। তো পাইরো মানে হচ্ছে ফায়ার, বা ফায়ার থেকে এটা আসছে। এখন আসলে যেটা হয়, আমরা জানি যে হিট দিলে বা টেম্পারেচার বাড়াইলে থার্মাল এক্সপানশন হয়, রাইট? জি স্যার। যদি থার্মাল এক্সপানশন হয়, হুম, আর কিছু বলবা? জি না স্যার, বুঝতে পারছি। ওকে, যদি থার্মাল এক্সপানশন হয়, তো এই থার্মাল এক্সপানশনের কারণে আসলে পোলারাইজেশন হচ্ছে। আমরা এখানে একটা ফর্মুলা এর আগে দেখেছিলাম ডাইইলেকট্রিক ক্ষেত্রে, ডি ইকুয়ালস টু এপসাইলন নট ই প্লাস পি, মনে আছে? জি স্যার। এটাকে যদি টেম্পারেচারের সাপেক্ষে ডেরিভেটিভ নেই, তো এটা হচ্ছে একটা ফর্মুলা তুমি পাবা। এটা আহ, আসলে খুব ডিটেলস আমাদের জানার দরকার নাই, আমরা জাস্ট প্রপার্টি অ্যানালাইসিস একটু দেখবো। এখন দেখো, জেনারেলি পাইরো ইলেকট্রিক বিহেভিয়ারটা যখন 100, 200, 300 এরকম একটু হায়ার টেম্পারেচার থেকে নিয়ে যাবা, তখন দেখা যায় ম্যাটেরিয়ালটা লুজ করে ফেলে। কারণ যখন থার্মাল ভাইব্রেশন অনেক হয়ে যায়, ওই ডাইপোল গুলা র্যান্ডমলি এত বেশি মুভ করতে থাকে, তুমি একটা টোটাল সামেশন হিসাবে পোলারাইজেশন এভাবে কোনো কিছু পাবা না। আমরা চাচ্ছি যে কোনো একটা ডিরেকশনে হয়তো পোলারাইজড হোক, বাট যখন থার্মাল ভাইব্রেশন খুব বেশি হয়ে যাবে, টেম্পারেচার কারণে এটা তুমি পাচ্ছ, বাট যখন থার্মাল ভাইব্রেশন খুব বেশি হয়ে যাবে, তুমি আসলে আউটপুট ওইরকম পোলারাইজেশন পাবা না। বাট লিথিয়াম ট্যান্টালাম অক্সাইড, এটার ক্ষেত্রে দেখা যায় যে 609 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে পাইরোইলেকট্রিক বিহেভিয়ার শো করতে পারে। তো এটা আমরা হায়ার টেম্পারেচার ইউজ করতে পারি। এখন দেখো, এ কতটুকু চেঞ্জ, 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস, এই খুব মাইনর চেঞ্জেও তুমি একটা সিগন্যাল পাবা। তাহলে চিন্তা করো এটার ইফেক্টিভনেস কেমন হবে। দেখো খুবই ফাইন হবে। খুবই ফাইন, সেটাই। তো দেখো আমরা এটা আসলে কোথায় ইউজ করতে পারি তাহলে এই টাইপের ম্যাটেরিয়াল।
স্ক্যানিং মাইক্রো ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার তো জানোই, রাইট? জি স্যার। তো ক্যালোরিমিটার দেখো, এখানে মাইক্রো ক্যালোরিমিটার বলতে যেহেতু দেখো আমরা বলতেছি খুবই অল্প থার্মাল চেঞ্জ বা টেম্পারেচার চেঞ্জ ডিটেক্ট করতে পারে, তো আমরা এটা মাইক্রো ক্যালোরিমিটার ইউজ করতে পারি। এনথালপি মিটার, মাইক্রো এনথালপি মিটার হচ্ছে তুমি যখন ক্যাটালাইটিক প্রসেস হয় তখন এনথালপির চেঞ্জটা বোঝার জন্য, সেখানে ওই যে ফার্স্ট একটা মাইক্রো লাগানো আছে এই কারণেই যে খুবই অল্প থার্মাল চেঞ্জটাও সে ডিটেক্ট করতে পারে। আরো কিছু এখানে তোমাদের এক্সাম্পল দেয়ার মানে স্যার অ্যাপ্লিকেশন। দু একটা জায়গায় আপনি দেখিয়েছিলেন যে ডি ক্যাপিটাল ডি বাই ডিটি আর ডি ক্যাপিটাল পি বাই ডিটি, এর দুটোর মধ্যে একটাকে জেনারেল পাইরোইলেকট্রিক কোএফিসিয়েন্ট বলা হচ্ছে, আরেকটাকে শুধুমাত্র পাইরোইলেকট্রিক কোএফিসিয়েন্ট বলা হচ্ছে। তাহলে স্যার আমরা নর্মালি ক্যালকুলেশনের সময় কোনটাকে ইউজ করবো যদি পাইরোইলেকট্রিক কোএফিসিয়েন্ট শুধু এটাই বলা থাকে? দেখো যদি এখানে যদি দুইটা টার্ম আছে, তোমার যদি কোনো ম্যাথ বা কোনো কিছু বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু বলেই দিবে যে জেনারেলাইজড বের করতে হবে না পাইরোইলেকট্রিক বের করতে হবে। তুমি যখন কোনো একটা পার্টিকুলার কেসে করবা তখন অবশ্যই এটা ইউজ করবা। ওকে স্যার। মানে এটা দিয়ে আসলে যেটা বোঝায় তোমার পার্টিকুলার শুধুমাত্র পাইরোইলেকট্রিক কোএফিসিয়েন্টের জন্য কতটুকু জেনারেট হয়েছে প্লাস ম্যাটেরিয়ালের মধ্যে টোটাল কতটুকু জেনারেট হয়েছে সেটা হচ্ছে আসলে এটা, এই পাশে বাম পাশেরটা। টেম্পারেচারের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড কি করে চেঞ্জ হবে যদি আমি যদি কোনো এক্সট্রা ইলেকট্রিক ফিল্ড যে অ্যাপ্লাই করা না হয়? আগে থেকে স্যার যদি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা না হয় তাহলে হুম, টেম্পারেচারের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড কি করে চেঞ্জ হবে? আমার তো স্যার মনে হয় যে টেম্পারেচারের সাথে সাথে এই ইলেকট্রিক্যাল পারমিটিভিটিটা চেঞ্জ হতে পারে, কিন্তু টেম্পারেচারের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড কি করে চেঞ্জ হবে? এটা এক্সটার্নাল ফিল্ড। আগের ফর্মুলার কথা চিন্তা করো, এটা আগে তো যখন একদিকে ছিল স্যার স্যার ইলেকট্রিসিটি, অন্যদিকে ছিল প্রেসার, আর এখানে ইলেকট্রিসিটি আর টেম্পারেচার। না না, আমি বলতেছি এটা তো তুমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের কথাই বলতেছি। জি। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তুমি টেম্পারেচার কারণে কোনো যদি ভ্যারিয়েশন আসে সেই টার্মটা এখানে আসবে। যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তো কোনো প্রবলেমই নাই, বাদই হয়ে যাচ্ছে। ওকে, তার মানে স্যার অ্যাকচুয়ালি আমি টেম্পারেচারটা বাড়াবো এবং এর ফলে ইলেকট্রিক ফিল্ডের যে চেঞ্জ হবে সেটা হচ্ছে ডি ক্যাপিটাল ডি বাই ডিটি মাইনাস ডি ক্যাপিটাল পি বাই ডিটি হোল ডিভাইডেড বাই বাই এপসাইলন নট, সেটাই হবে টেম্পারেচারের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ। হুম। ওকে স্যার, তার মানে এখানে স্যার আর কোনো এক্সটার্নাল কোনো কনস্ট্যান্ট ফ্যাক্টর যেমন জি বা ডি এগুলো আসছে না? না, এরকম কিছু নাই। ওকে স্যার। ওকে, আচ্ছা এখন আমরা যাই হচ্ছে ফেরো ইলেকট্রিক। আচ্ছা, ফেরো ইলেকট্রিকে আমরা বলতেছি যে পাইরো ইলেকট্রিকের মতো স্পন্টেনিয়াস পোলারাইজেশন হয়, বাট তুমি এটা ডিরেকশনটা রিভার্স করতে পারবা এক্সটার্নাল ফিল্ডের মাধ্যমে, রিভার্স করা যায় এবং এই কারণে হিস্টেরিসিস একটা লুপ তৈরি হয়, ম্যাগনেটিক হিস্টেরিসিস লুপের মতোই। সো এখানে কিছু ফেরোইলেকট্রিক বিহেভিয়ার শো করার জন্য ক্রিস্টালের উপর ডিপেন্ডেন্ট কিভাবে নন সেন্ট্রিক হইতে হবে, অল্টারনেটিং অ্যাটমিক পজিশন থাকতে হবে। অল্টারনেট যেন কম্পোজিশন বলতে স্যার কি বোঝানো হয়েছে? দেখো, তুমি যদি কোনো একটা জিনিসকে উম, ধরো একটা ডাইপোলকে যদি রোটেট করতে চাও তাহলে পজিটিভকে নেগেটিভের দিকে নিতে হবে, নেগেটিভকে পজিটিভ দিতে হবে, রাইট? জি। ওকে, এখন আহ, তুমি যদি এরকম হয়, দাঁড়াও তোমাকে একটা এক্সাম্পল দেই। আচ্ছা, আমরা এখানে কোনো ছবি আসলে নাই। জিনিস হচ্ছে এরকম যে তুমি ইজিলি রোটেট করতে পারবে, মলিকুলার স্ট্রাকচার মানে অ্যাটমিক স্ট্রাকচারটা এইভাবেই থাকতে হবে। যেমন
তুমি যদি এইটা চিন্তা করো, এখানে ধরো সব মাইনাস, এখানে সব প্লাস, অথবা এটা মাইনাস এটা প্লাস, আবার এটা মাইনাস, প্লাসের নিচে মাইনাস। আসলে কোন অ্যারেঞ্জমেন্টে থাকলে মুভমেন্টটা ইজি হবে? দেখো তো। শুনতেছো আমার কথা? জি স্যার, আর ভাবছি কিভাবে উত্তরটা দেব। আমার দেখো। স্যার মনে হয় যে বাম দিকের যে ছবিটা, যদি হ্যাঁ, প্লাসের চারদিকেই দিকে মাইনাস ঘিরে থাকে, তাহলে তো প্লাস সরাসরি নড়াচড়া করতে পারবে না। কিন্তু স্যার মনে করুন যে যে মাইনাস 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 উপরে একটা লেয়ার, আর নিচে হচ্ছে ওই দুই লেয়ারের মাঝখানে যে প্লাস 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 প্লাস, তাহলে একটু জ্যাগড পজিশন। তাহলে এই জ্যাগনেস এর গ্যাপ দিয়ে আমি ইলেকট্রিক ফিল্ড যদি যদি একদিকে পজিটিভ করি অন্যদিকে নেগেটিভ করি, তাহলে তাহলে এগুলো আয়ন গুলো সামনে পিছনে ওই ডাইরেকশন বরাবর যেতে পারবে, আবার একটা একটার সাথে কলাইডও করবে না। ফলে যদি ঠিকঠাক অ্যাঙ্গেল যদি ঠিকঠাক থাকে, তাহলে আমার মনে হয় যে ডান দিকের ছবিটা ডান দিকের ছবিটাতে আহ, এই ফেরোইলেকট্রিক স্ট্রাকচারটা দেখার সম্ভাবনাটা বেশি, মানে ডাইপোল রিভার্সালটা বেশি। আর স্ট্রাকচারটা নন সেন্ট্রোসিমেট্রিক এজন্যই যে একদিকে শুধুই মাইনাস অন্যদিকে শুধুই প্লাস, তাহলে ফেরোইলেকট্রিকের দুটো শর্তই ফুলফিল করলো। বুঝলাম স্যার। ওকে, তুমি ডিটেলস আর একটু দেখে নিও। ওকে। ওকে স্যার। আচ্ছা, আমরা বেরিয়াম টাইটানেট যখন পড়তেছিলাম লাস্ট ক্লাসে ডাইইলেকট্রিক পড়ার সময়, আমরা দেখছি হচ্ছে 120 ডিগ্রির উপরে তারা ছিল কিউবিক, 120-এর নিচে ছিল হচ্ছে টেট্রাগোনাল। আরো যদি কমাইতে থাকি তাহলে হচ্ছে আরো চেঞ্জ হয়, রাইট? মনে আছে? জি স্যার। ওকে। 0 ডিগ্রির দিকে প্রবলি অর্থরম্বিক, আর -90 নিচে প্রবলি রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল। 120-এর উপরে যদি কিউবিক হয় তাহলে এটা অবশ্যই ফেরো ইলেকট্রিক হবে না। কারণ কি? কেননা কিউবিক আর সেন্ট্রোসিমেট্রি আছে। সেন্ট্রোসিমেট্রি আছে। হ্যাঁ। এখন প্রবলেমটা হয়েছে, তুমি আহ, আমরা আবার একটা জিনিস দেখছিলাম, এটা সেন্ট্রোসিমেট্রি থাকলেও এটা ফেরো ইলেকট্রিক না, আবার তুমি কিন্তু পোলারাইজেশন পাবা। জি স্যার, পরিবেশন সম্ভব। পোলারাইজেশন পাবা কারণ টাইটেনিয়াম আমরা বলছিলাম সাইজটা খুব ছোট, তো একটা দিকে চলে যাচ্ছে। বাট তুমি যখন সরাই নিচ্ছ, আমরা বলতেছিলাম রিটেইন করতে হবে, লুপ তৈরি করতে হবে যদি ফেরো ইলেকট্রিক হতে হয়। তুমি যখন সরাই নিবা তখন কিন্তু সে আগের পজিশনে চলে আসবে। এখন চিন্তা করে টেট্রাগোনাল স্ট্রাকচারে, টেট্রাগোনাল স্ট্রাকচার কিন্তু অলরেডি সেন্ট্রোসিমেট্রিক না, অলরেডি কিন্তু একদিকে বায়াসড। যেহেতু বায়াস, তুমি যখন সরাই নিচ্ছ তার কিন্তু আগের অবস্থায় ফিরে আসার প্রবাবিলিটি অনেক কমে যাচ্ছে। আমরা যদি অন্যভাবে চিন্তা করি, এই এই গ্রাফটা চিন্তা করো, ম্যাগনেটিক ডোমেইন ওয়াল মুভমেন্ট, এটা এখনো পড়ছো? ম্যাগনেটিক ডোমেইন জি স্যার, ম্যাগনেটিক ডোমেন সম্পর্কে আইডিয়া আছে। ইলেভেন আইডিয়া। ইলেভেন টুয়েলভে পড়েছি, 9-10-ও পড়েছি। হ্যাঁ। এখন ধরো চিন্তা করো যে তুমি একটা নর্মাল ক্রিস্টালের ক্ষেত্রে স্পন্টেনিয়াস পোলারাইজেশন হয়েছে। ওকে। হুম। তার মানে এক একটা ডোমেইন জোন তৈরি হয়েছে যার ডিরেকশন এক এক রকম। এখন ধরো হুম। টেট্রাগোনাল আমরা যখন বলতেছিলাম, টেট্রাগোনাল তো একদিকে লম্বা থাকে, রাইট? জি স্যার। ওকে। এই লম্বাটা এ এক্সিসে হইতে পারে, বি এক্সিসে হইতে পারে, সি এক্সিসে হইতে পারে, রাইট? জি স্যার। তো দেখো, ধরো এখানে কয়েকটা ক্রিস্টাল আছে যারা হচ্ছে উপরের দিকে লম্বা, এখানে আরেকটা জোন তৈরি হয়েছে যাদের এই লম্বা পার্টটা এইভাবে হয়ে গেছে, জি স্যার, হতেই পারে। আবার আরেকটা হচ্ছে এদিকে হয়ে গেছে, এখানে কয়েকটা। তাহলে আমরা কি বলতে পারি, এটার পোলারাইজেশন কোন দিকে হবে? এদিকে বা নিচের দিকে, জি। যেদিকে বলো, মানে উপরে হতে পারে বা নিচেও হতে পারে। আমি ধরে নিলাম উপরে, ইজি করার জন্য। মানে টাইটানিয়ামটা উপরের দিকে শিফট হয়ে গেছে বা নিচের দিকে শিফট হয়ে গেছে, তুমি যেটাই বলো। এটা তাহলে এই ডিরেকশনে হবে।
এটা আবার এই ডিরেকশনে। জি স্যার। তো আমি বলতে পারি যে এইটুকু মিলে একটা ডোমেইন তৈরি হবে, এখানে অনেকটুকু মিলে একটা ডোমেইন তৈরি হবে, নিচে আরেকটা ডোমেইন তৈরি হবে। এরকম জি র্যান্ডমলি বিভিন্ন জোনে ডোমেইন তৈরি হচ্ছে। বিভিন্ন ইউনিট সেলের ডিরেকশন কোন দিকে, তার মানে আমার টাইটেনিয়ামটা কোন দিকে পোলারাইজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আমি ধরো র্যান্ডম অবস্থায় এরকম ধরে নিলাম যে সবকিছুর সামেশন মিলে হচ্ছে তুমি 0 পাচ্ছ, বা কোন একটা পার্টিকুলার ডিরেকশনে খুব বেশি পাচ্ছ না, হয়তো সামেশন 0 না পাইতে পারো, খুব অল্প কোন একটা ডিরেকশনে পাইছো। এখন কোন একটা পার্টিকুলার ডিরেকশনে যখন আমরা পোলারাইজ করার জন্য ইলেকট্রিক ফিল্ড দিলাম, তখন কি হয়, ওই ডিরেকশনে যারা ফেভার করতেছে তাদের জোনটা বড় হইতে থাকে। কারণ এই ওয়ালের মুভমেন্ট আসলে কেমন, তোমরা ম্যাগনেটিক ডোমেইনের কথা যদি মনে থাকে তাহলে তোমরা হয়তো চিন্তা করতে পারবা। নর্মাল অবস্থায় ধরো সবগুলো উপরের দিকে, এখানে কিছু এরকম থাকে, আস্তে আস্তে অ্যাঙ্গেলটা শিফট হয়। জি স্যার। তারপরে হচ্ছে একদম এরকম হয়ে যায়। এই যে শিফটিং জোনটাই তো আমরা ডোমেইন ওয়ালের কথা বলি, রাইট? জি স্যার। কোয়েরসিভিটির কথা মনে আছে? জি স্যার। ম্যাগনেটিক প্রপার্টি কোয়েরসিভিটি, কোয়েরসিভিটি হচ্ছে এই শিফটিংটা কত ফাস্ট হইতে পারে। যদি ফাস্ট হইতে পারে তার কোয়েরসিভিটি কম, রাইট? আমরা যখন জি জি স্যার। ফিল্ড অ্যাপ্লাই করি তখন এটা ওই ফিল্ডের দিকে শিফট হবে, এটাও আরেকটু শিফট হবে, এটাও শিফট হবে, শিফট হতে হতে আলটিমেটলি ডোমেইন ওয়ালটা এদিকে মুভ করতে থাকবে। এক সময় ডোমেইন ওয়ালটা নাই হয়ে যাবে, মানে টোটালটা একটা ডোমেইন হয়ে যাবে। সেম জিনিসটাই হচ্ছে এখানে, দেখো যখন রিভার্স হয়, রিভার্স হলে আবার কি হইতে হবে, এখান থেকে আরেকটা ডোমেইন ওয়াল তৈরি হইতে হবে, আবার সেটা এদিকে যেতে যেতে এক সময় এদিক থেকে নাই হয়ে যাবে, মানে সবগুলা নিচের দিকে হয়ে যাবে। So, এই জি স্যার। মুভমেন্টটা ম্যাগনেটিক ডোমেইন ওয়ালের মুভমেন্টের মতোই, যেটা তোমরা ফিজিক্সে মনে হয় পড়ছো আগে এইচএস লেভেলে। জি স্যার, মোটামুটি আমাদের আইডিয়া আছে। সেম আবার জিনিসটাই। আবার তো আমাদের আন্ডার গ্রাজুয়েটেও ফিজিক্স ছিল, আবার আন্ডার গ্রাজুয়েটে আমাদের 3-2-3 কোর্সেও কিছুটা আইডিয়া ছিল। আমরা ম্যাগনেটিক প্রপার্টিও যখন পড়বো হয়তো তখন আরো একটু কোরিলেট করা যাবে, বাট জিনিসটা সেম। এবং তোমরা জানো হিস্টেরেসিস লুপটা কিভাবে তৈরি হয়। ইনিশিয়ালি জি স্যার। রিভার্সিবল একটা মোশন তৈরি হয় ওয়ালের, যেটা হচ্ছে এই নিচের অংশটুকু, একটা জায়গায় যাওয়ার পর ইরিভার্সিবল গ্রোথ তৈরি হয়, যেটুকু পরের উল্টা দিকে আসার সময় সে ফিরে আসবে না, সেটা হচ্ছে এই জোন, এখান থেকে এই পর্যন্ত। তারপরে আবার লিনিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে আবার রিভার্সিবল, সরি ইরিভার্সিবল ডাইপোল রোটেশন, যেটুকু। এবং আমরা আচ্ছা পরের ছবিতে আছে যে ছবিটা অনেকটা এরকম ছিল। ইনিশিয়ালি এই পয়েন্ট থেকে স্টার্ট করলে ফার্স্ট একটা লিনিয়ার পোর্শন পাওয়া যায়, তারপর লিনিয়ার থেকে যখন ওয়াল মুভমেন্টের কারণে বি টু সি, এই জোনটুকু হচ্ছে ওয়ালের মুভমেন্টের কারণে পাবা, সেটা ইরিভার্সিবল। আনফেভারেবল ডিরেকশন গুলো পোলারাইজেশন হয়ে ফেভারেবল দিকে যাওয়া শুরু করে। তারপর আবার যখন টোটালটা মুভ হয়ে যায়, অ্যালাইন হয়ে যায়, তখন হচ্ছে লিনিয়ারলি আবার বাড়তে থাকে। এখন যদি রিভার্সের কথা চিন্তা করো, আবার ওই লিনিয়ারলি কমতে থাকবে, একটা সময় আসার পর তুমি যখন 0 করে ফেলছো, ইরিভার্সিবল পার্টটুকু থেকে যাবে। এটাকে তুমি যদি একদম আগের অবস্থায় 0 পোলারাইজেশন অবস্থায় নিয়ে আসতে চাও, তাহলে অপোজিট দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড বাড়াইতে হয়। এটাকে আমরা বলি কোয়েরসিভিটি, মনে আছে? আর এটা হচ্ছে জি স্যার। রেমিনেন্ট পোলারাইজেশন বা পিআর। এখন ধরো একটা ফিল্ড এরকম কয়েকটা কার্ভ দেয়া আছে। কার ফেরো ইলেকট্রিক প্রপার্টি বেটার, কি মনে হয়? কোন সেন্সে স্যার, কোয়ারসিভিটি নাকি রেসিডুয়াল ইলেকট্রিক ফিল্ড? এক্স্যাক্টলি, এই জিনিসটাই। তুমি যদি চিন্তা করো যে আমি পোলারাইজেশন, রেমিনেন্ট পোলারাইজেশনের সেন্সে বলবো নাকি কোয়ারসিভিটির সেন্সে বলবো, আমাকে আগে কোন পার্টিকুলার পয়েন্টে বা অথবা কোন অ্যাপ্লিকেশনের জন্য আমি ইউজ করতেছি সেটার উপর ডিপেন্ড করবে আসলে কোনটা ফেরো ইলেকট্রিক প্রপার্টি বেটার। আমি যদি চাই যে পোলারাইজেশন
কোয়েরসিভিটি বেশি হোক। ওকে, মানে অপোজিট দিকে আহ, বেশি, মানে ইজিলি যেন ফিরে আসতে না পারে, তাহলে এটা বেটার। আবার এটা যদি আমি চিন্তা করি, বাট জেনারেলি দেখা যায় যার কোয়েরসিভিটি বেশি তার রেমিনেন্ট পোলারাইজেশন বেশি হয়, কারণ এই কার্ভটা যখন মোটা হতে থাকে তখন উপরে উঠতে থাকে জেনারেলি। বাট যদি এরকম হয় যার পিএসটা হচ্ছে স্যাচুরেশন পোলারাইজেশন, বা অন্য একটা টার্ম আছে স্পন্টেনিয়াস পোলারাইজেশন, এই ভ্যালু যদি আবার কারো বেশি হয়, ধরো একটা কার্ভ হচ্ছে উম, এখান থেকে এরকম, আর এটা হচ্ছে এখান থেকে এরকম, সো এটার পিএস হয়তো বা অনেক বেশি হবে, স্পন্টেনিয়াস পোলারাইজেশন। সো তুমি কোন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতেছো তার উপর আসলে ডিপেন্ড করবে তুমি কোন প্রপার্টিটা চাও। এখন দেখো আরেকটা টার্ম আছে পোলিং। পোলিং টার্মটা শুনেছো? জি স্যার, লাস্ট কোর্সে শুনেছি, এম এ 323। আচ্ছা, পোলিং কি ছিল? সাধারণত আমরা যদি ফেরোইলেকট্রিক ক্রিস্টাল গ্রো করতে চাই, তবে নন ফেরোইলেকট্রিক ফর্ম থেকে ফেরোইলেকট্রিক ফর্মে ফেজ ট্রানজিশনের সময় এই ফেরোইলেকট্রিক ডিরেকশন গুলো নর্মালি র্যান্ডমলি মুভ করে থাকে এক এক দিকে। তাই র্যান্ডমলি মুভ করে। তাই আমরা যদি একটা এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ডেই যদি এটাকে আস্তে আস্তে ফেজ ট্রানজিশন করতে থাকি, তাহলে নন ফেরোইলেকট্রিক থেকে ফেরোইলেকট্রিক ফেজ ট্রানজিশনের সময় দেখা যাবে যে ওই ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবরই মেইনলি বেশিরভাগ পোলারাইজেশন হয়ে গেছে। তাই আমরা মোটামুটি একটা স্ট্রং এক্স্যাক্টলি। ডাইরেকশনালিটি পেয়ে তো যাচ্ছি, আমরা সেটাই এর আগে যে একটা ছবি এঁকে দেখলাম, এখানে যে ডোমেইন ওয়ালটা র্যান্ডমলি এক এক দিকে মুভমেন্ট করতে পারে, কারণ টেট্রাগোনাল ওই লং এক্সিসটা বিভিন্ন ডিরেকশনে থাকতে পারে। এখন আমরা যদি চিন্তা করি যে পোলিং করতে চাচ্ছি, তখন যেটা করা হয়, একটা কিউবিক ক্রিস্টাল ছিল ধরো, যখন আমরা এটাকে ট্রান্সফর্ম করব টেট্রাগোনালে, তখন একটা পার্টিকুলার ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড দিয়ে রাখবো। ইলেকট্রিক ফিল্ড দিলে দেখা যাবে ম্যাক্সিমাম পসিবিলিটি তখনই বেড়ে যাবে এরকম যে ওই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে আসলে লং এক্সিসটা চলে যাবে এবং পোলারাইজেশনটা ওই ডিরেকশনে বেশিরভাগ হবে। হয়তো একটু অ্যাঙ্গেল এদিক ওদিক হতে পারে, বাট মোস্ট অফ দ্য ডোমেইন ওই ডিরেকশনের ফেভারেবলের দিকেই যাবে। তো আমরা আগে যে বলতেছিলাম যে একদম র্যান্ডমলি হলে পি আর জিরো হয়ে যেতে পারে, বিভিন্ন ডিরেকশনে হতে পারে। এখন যেহেতু আমরা একটা পার্টিকুলার ডিরেকশনে ফেভার করতেছি ইলেকট্রিক ফিল্ড দিয়ে, তো ভিতরে যে টাইটেনিয়াম আছে সেটা ওই দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি। দেখো, লেফট সাইডেরটা হচ্ছে কোনো ইলেকট্রিক ফিল্ড না দেওয়ার কারণে। ট্রান্সফর্মের সময় কিন্তু এটা 120 ডিগ্রি সেলসিয়াসে যখন তুমি কুল করতেছো, 120 থেকে 119-এ নিয়ে আসতেছো, বা এরকম যখন ট্রান্সফর্ম করতেছো, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া হচ্ছে। দেখো, অবশ্যই আমি যদি ডান পাশের ছবিটার কথা চিন্তা করি, টোটালটার সামেশন কিন্তু উপরের দিকে কিছুটা আসবে অবশ্যই। উপর এবং নিচে যদি বিয়োগ করো, তাহলে কিন্তু উপরে কিন্তু একটা সামেশন পাবা, রাইট? ইয়েস জিরো হবে স্যার। না, নন জিরো একটা ভ্যালু পাবা। এটা হচ্ছে পোলিং। এই কথাটা এখানে বলা আছে, যদি পোলিং করি তাহলে আমরা এটা বাড়াইতে পারি। নিচে একটা ছবি আছে দেখো, যদি টেম্পারেচার বাড়াইতে থাকো, তাহলে এই ভিতরের এরিয়া, টোটাল এরিয়াটা কমতে থাকে। অথবা আমরা আরেক কথায় বলতে পারি যে কোএরসিভিটি কমতে থাকে, রেমিনেন্ট পোলারাইজেশনও কিছুটা কমতে থাকে একটা সময়। যে পয়েন্টের পরে যে তার ফেরো ইলেকট্রিক প্রপার্টি সে লুজ করে ফেলে। আমরা কুড়ি টেম্পারেচার পড়েছিলাম ম্যাগনেটিক প্রপার্টির ক্ষেত্রে, রাইট? জি স্যার। কুড়ি টেম্পারেচার ছিল যে টেম্পারেচার উপরে গেলে সে আর ম্যাগনেটিজম শো করে না, রাইট? এরকমই তো ছিল। জি স্যার। সিমিলার একটা এখানে হচ্ছে, আহ যে টেম্পারেচারের উপরে গেলে সে ফেরো ইলেকট্রিক প্রপার্টি শো করতে পারবে না, সেটাকে আমরা কুড়ি টেম্পারেচার বলি, যেখানে 120 হচ্ছে বেরিয়াম টাইটানেটের ক্ষেত্রে। দেখো, এই রাইট কার্ভটা যদি চিন্তা করো 125, এখানে কিন্তু ভিতরে কোনো এরিয়া নাই বা কোনো জি লুপ স্যার। তৈরি হয় নাই। এটাকে আমরা প্যারা ইলেকট্রিক বলতেছি। প্যারা এবং ফেরোর মধ্যে পার্থক্য কি?
প্যারার ক্ষেত্রে আমি যদি একটা ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ফিল্ডের দিকেই পোলারাইজেশনটা হবে, কিন্তু কিন্তু সেটা রিভার্সিবল হবে না। আর ফেরোর ক্ষেত্রে এটা আমি যদি রিভার্সিবল হবে, বাট রিভার্সিবল হবে, রিটেইন কিন্তু করবে না। হিস্ট্রি হিস্ট্রেসিস থাকবে না। হ্যাঁ, হিস্টেসিস বা রিটেইন করবে না। জি স্যার। ডায়া কি? আমি যেই দিকে ফিল্ড দেব, তার অপোজিট দিকে ফিল্ড জেনারেট হবে, এবং আমি আমি যদি যদি অ্যাপ্লাই কার্ভ ফিল্ডে টাকতে তুলে চাই নিই। তাহলে কেমন হবে এটা? মানে আমি যদি কার্ভ ডায়া প্রকাশ করতে চাই, ডায়ার কার্ভটা কেমন হয় জানো? টপ টপ রাইট থেকে, সরি, টপ লেফট থেকে বটম রাইট। এটা হবে, রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে। দেখো, সো টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হয়, লুপটা থিন হইতে থাকে। ওই টেম্পারেচারের উপরে গেলে কোনো ফেরো ইলেকট্রিক দেখায় না, তখন একটা স্ট্রেট লাইন হয়ে যায়। এখন তোমরা যখন যেমন বিসমাথ ফেরাইটে কিন্তু মাল্টি ফেরোইক্স বলা হয়, এটা তো মনে হয় জানো। জি স্যার। মাল্টি ফেরোইক্স হচ্ছে তারাই যারা একই সাথে একাধিক ফেরো প্রপার্টি শো করতে পারে, মানে ফেরো ইলেকট্রিক ফেরো ম্যাগনেটিক দুইটাই। ওকে, সো বিসমাথ ফেরাইটের ক্ষেত্রেও দেখবা যে বিসমাথ ফেরাইটে কিন্তু এরকম হিস্টেসিস লুপ তৈরি হয়, বেরিয়াম টাইটানেটের মতোই। ওকে। স্যার, ফেরো ইলেকট্রিসিটিও হয়, আবার ফেরো ম্যাগনেটিজমও হয়। আর আর এরকম কয়েকটা ফেরো প্রপার্টি আছে, ফেরো ইলাস্টিসিটি। ফেরো ইলাস্টিসিটিও আছে। আর স্যার কি কি ফেরো প্রপার্টি হয়? ফেরো ইলাস্টিসিটিটা অনেকটা হচ্ছে মেকানিক্যাল হিস্ট্রি, মানে অনেকটা বসিঞ্জার ইফেক্টের মতো। অনেক কিছুটা। ওকে, আজকে তোমাদের এই পর্যন্তই ছিল টপিক। আমরা নেক্সট, সিয়ার আছো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার। তোমরা ক্লাস টেস্ট কবে দিবা? স্যার সোমবারে। সোমবার 11টায়, ওকে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট তো সবাই দিয়ে দিছো মনে হয়, রাইট? জি স্যার, অ্যাসাইনমেন্ট জি সবাই স্যার। দিয়ে দিয়েছি। ল্যাব রিপোর্ট 3ও দিয়ে দিয়েছো। জি স্যার। জি একটা ল্যাব স্যার। রিপোর্ট বাকি আছে, ওটা কবে দিবা? স্যার ওইটার কি ওএস ছাড়া দিয়ে দিব, মানে ওএস ওএস কিছুটা? ছাড়াই তোমরা অ্যানালাইসিস করে ফেলো, তোমরা ওই কনস্ট্যান্টটা আপাতত বাদ রাখো, বাকিগুলো দিয়ে অ্যানালাইসিস করো, সমস্যা নেই। আচ্ছা স্যার। ওএস তো তোমরা করতে হচ্ছে কার্বন পার্সেন্টেজ বের করে, যে আসলে কার্বনের ইফেক্ট আছে কিনা সেটা দেখার জন্য, রাইট? জি জি স্যার। স্যার। এখন ওটা ছাড়াও আসলে হয়তো বা অন্যগুলা দিয়েও ভিজিবল হতে পারে, মানে আসলে কোনটা কি। তো তোমরা ধরে নাও দুইটা কার্বন পার্সেন্টেজ সমান, এখন কি হতে পারে সেটা একটু দেখো। ওকে, আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তো এটা তোমরা কবে দিতে পারবা? স্যার সোমবার তো সিটি, তারপর দেই আমরা, মানে এটাই মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দরকার নাই, তাহলে নেক্সট শনিবার দাও। ওকে, আচ্ছা জি স্যার, তাহলে আরো ভালো। অফ ডেতে দেওয়ার দরকার নাই ডেডলাইন। তো আমি তাহলে নেক্সট শনিবার ডেডলাইন দিয়ে একটা অ্যাসাইনমেন্ট করে দিব। আচ্ছা স্যার। আর তোমাদের এটা কত নাম্বার উইক চলে? এটার পরে মনে হয় 5 উইক আছে, মানে 13 উইকে তো 8 নাম্বার উইক মনে হয়। আচ্ছা, তাহলে তো প্রবলেম নাই। আমিন স্যার কি তোমাদের রোল পাস ডিজাইন পড়াইছেন? শুরু করেছেন অনগোয়িং। আর কি, শুরু করেছে, অনগোয়িং। উনি আমাদের রোল প্লাস ডিজাইনে হচ্ছে রোলিং রোলিং লোড পড়িয়েছেন, তারপর ফ্রিকশনের ইফেক্টটা পড়িয়েছেন, আর ক্যাম্বারিং পড়িয়েছেন। আচ্ছা, তোমরা রোল পাস ডিজাইনটা মোটামুটি শেষের দিকে হলে আমাকে জানাবা, আমি তোমাদের আসলে আমাদের এই রোল পাস এখানে লাস্ট যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে রোল পাস ডিজাইন দিয়ে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট টাইপ থাকে, পার্টিকুলার কিছু কনস্ট্যান্ট আমি বলে দিব তোমাদের, আহ, একটা ডিজাইন করে দিতে হবে। তোমাদের তো এরকম কিছু বলে নাই যে রোলারটা 3 টাইপের হয়, রাফেনিং, ইন্টারমিডিয়েট এবং ফিনিশিং রোলার, এরকম কিছু বলে এটা এখানে এখনো তো? বলিনি, কিন্তু আমরা স্যার ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থেকে জেনে এসেছি। আচ্ছা, তাহলে তো তোমাদের জন্য আরো খুব ইজি হয়ে গেল। এখন তোমরা যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে দেখে আসছো এটা হয়, বাট ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন অবশ্যই দেখো নাই মনে হয়, রাইট?
না স্যার, ম্যাথমেটিক্যাল জাস্ট স্যার শুরু করেছেন, জাস্ট দু একটা পয়েন্ট একটু হ্যাঁ, একটু করে মানে বোঝাতে শুরু কতটুকু করেছেন। গ্যাপ রাখতে হবে বা কিভাবে তুমি করবা ডিজাইন, এবং হুম, তোমার রোলার গুলার শেপটা কেমন হবে। অনেক সময় ডায়মন্ড শেপ হয়, এরকম বিভিন্ন রকম শেপ আছে, স্কয়ার শেপ হয়। তো সবকিছু কমপ্লিট একটা ডিজাইন তোমাদের করতে হবে। সো এটা যদি 8th উইক হয় তাহলে আমরা 11th উইক, 11th উইক কত তারিখ পরে? মোস্ট প্রবাবলি হচ্ছে নেক্সট ফেব্রুয়ারি এটা 12 মেবি তারিখ 9th উইক। এটা 9th উইক। আচ্ছা, তাহলে 10th বা 11th উইকে তাহলে আমরা হয়তো নেক্সট ক্লাসটা দিব। আসলে স্যারের কতটুক হচ্ছে তার উপরে। ওকে। আচ্ছা, আচ্ছা, এটা 9th উইক হলে তোমাদের 11th উইক মনে হয় একটা বন্ধ আছে, সরস্বতী পূজা। জি স্যার। ওকে, তাহলে নেক্সট উইকে হবে, কারণ তোমাদের সাবমিট করা তো টাইম লাগবে 2 সপ্তাহ। ওকে। জি। আচ্ছা, ওকে স্যার। তাহলে ক্লাস টেস্ট হচ্ছে সোমবার, আর নেক্সট শনিবার ডেডলাইন হচ্ছে তোমাদের 4 নম্বর এক্সপেরিমেন্টের, এবং নেক্সট শনিবার হচ্ছে নেক্সট ক্লাসটা হয়তো হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।